চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা, ডান হাত পকেটে গোছা আর বাম হাতে সিগারেট। মাঝে মাঝে তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। তারিকুল মজুমদারের এমন লুকেও এই অ্যাটিটিউড ধরা পড়ছে। ইশারা তা এড়িয়ে গেল আর কলেজে ঢুকে পড়ল। তারিকুল মজুমদার নিজের হাতে সিগারেটটা ফেলে দিল ইশারার কলেজে ঢোকার সাথে সাথেই। ইশারা ক্লাসে যায়নি, চুপ করে গাছের নিচে বসে আছে। আর বাদ বাকি সব কলেজ স্টুডেন্টরা ইশারার আশেপাশে বসে গল্প করছে। ইশারা ভাবনায় মগ্ন। সেই সময় ইশারার হাতে টান পড়লো। ইশারা উপরের দিকে তাকিয়ে দেখলো তারিকুল মজুমদার ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়েছে। ইশারা তড়িঘড়ি উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে বলা বলি করছে। ইশারা তারিকুল মজুমদারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলেও তারিকুল মজুমদার এক টান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর কোলে তুলে নেয়। পুরো কলেজ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। কারণটা হলো তারিকুল মজুমদার। যে তারিকুল মজুমদার কোনো মেয়ের দিকে ঘুরে তাকায় না, সেই তারিকুল মজুমদার সবার সামনে একটি বোবা মেয়েকে কোলে তুলেছে। ইশারা অবাক হয়ে যাচ্ছে। ছোটাছুটির চেষ্টা করলেও তারিকুল মজুমদার আরও শক্ত করে ইশারাকে ধরে আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাতে ইশারা শান্ত হয়ে যায় আর চুপ করে এদিক ওদিক তাকাতে থাকে। আর তারিকুল মজুমদার ইশারাকে কোলে করে নিয়ে বেরিয়ে যায় কলেজ থেকে। তারিকুল মজুমদার ইশারাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায় আর জোর করে সিট বেল্ট লাগিয়ে দেয় আর নিজের ড্রাইভিং সিটে বসে ওখান থেকে বেরিয়ে যায়। তারিকুল মজুমদার ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে, যা দেখে ইশারা ভীষণ ভয় হচ্ছে। তারিকুল মজুমদারকে আবারও ও গত রাতের মতো ভয়ানক লাগছে। ইশারা ভাবছে তারিকুল মজুমদার না ওই ছেলেটার মতো ওকেও মেরে ফেলে। এসব আবোল তাবোল ভাবতেই তারিকুল মজুমদার জোরে গাড়ি ব্রেক করলো আর ইশারার সামনে ঝুঁকে পড়ল সামনের দিকে। তারিকুল মজুমদার গাড়ি থেকে নেমে ইশারার দিকে গিয়ে ইশারার সিট বেল্ট খুলে টেনে ইশারাকে গাড়ি থেকে নামালো আর গাড়ির দরজাটা বিকট শব্দ করে বন্ধ করে দিল। সেখানে ইশারা আরেক দফা কেঁপে উঠল। তারিকুল মজুমদার ইশারা থেকে পিছু ফিরে বাম হাত কোমরে দিয়ে আর ডান হাত 2 আঙুল কপালে স্লাইড করতে লাগলো। এদিকে ইশারা দেখলো একটা নির্জন স্থানে ওরা রয়েছে। এতে ইশারা ভয়ে সপ্তম আকাশে পৌঁছে গেল। ইশারা 1 পা 2 পা করে পিছোতে লাগলো। ঘুরে হাঁটতে লাগলেই তারিকুল মজুমদার পেছনের থেকে ইশারার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারা 2 হাত নিজের বাম হাতে চেপে ধরে রেখেছে তারিকুল মজুমদার আর ডান হাত দিয়ে ইশারার মাথা ধরে রেখেছে, যাতে ইশারার মুভ না করতে পারে। তারিকুল মজুমদার ডিপলি কিস করছে ইশারাকে। আস্তে আস্তে ইশারার ঠোঁট চুষে নিতে থাকলো। তারিকুল মজুমদার প্রায় অনেকক্ষণ ওভাবে থাকার পর ইশারাকে ছেড়ে দেয় তারিকুল মজুমদার আর দেখে ইশারা চোখ বুজে রয়েছে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেই দেখে তারিকুল মজুমদার ইশারার 2 গালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, কাল রাতে যদি আমি না যেতাম তাহলে কি হতো একবারও ভাবতে পারছো? যদি ঠিক সময় না গিয়ে ওই ছেলেগুলোকে না মারতাম তাহলে আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেত তুমি জানো না? জানার পরেও কেন ওইভাবে ওখান থেকে চলে গেলে? শুধু হিংস্র রূপটাই দেখলে আমার, তোমার প্রতি ভালোবাসাটা দেখলে না? ভালোবাসার কথা বলতেই ইশারা চোখ খুলল আর ধাক্কা দিয়ে তারিকুল মজুমদারকে দূরে সরিয়ে দিল। তারিকুল মজুমদার কিছুটা পিছিয়ে গেল এবং হঠাৎ ধাক্কা দেওয়ায় তারিকুল মজুমদার ইশারার দিকে মাথা তুলে তাকাতে ইশারা বলল, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? একটা বোবা মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাঁচতে চাই তোমাকে আঁকড়ে ধরে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই, সাথে চাই। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ ইশারা। ইশারা তারিকুল মজুমদারের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইশারাকে এভাবে চুপ করে যেতে দেখে তারিকুল মজুমদার ইশারার কাছে গিয়ে বলল, ইশারা, তুমি চাইলে আমরা আমাদের জীবনটা নতুনভাবে শুরু করতে পারি, সাজিয়ে নিতে পারি, শুধু তুমি চাইলে। আমি বাড়ি যাব। তারিকুল মজুমদার কিছু বলল না। ইশারাকে একবার শক্ত করে জড়িয়ে ধরল আর তারপর ইশারাকে নিয়ে ইশারার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
সারা রাস্তায় ইশারা চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, একবারও এদিকে ওদিকে তাকায়নি। বাড়ির সামনে আসতেই চুপচাপ নেমে গেল আর হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। একবারও পেছনে ফিরে তাকালো না। তাকালে হয়তো তারিকুল মজুমদারের এই কৌতূহলী আর অসহায় চাহনি দেখতে পেত। তারিকুল মজুমদার ভেবেছিল ইশারা ওর দিকে তাকাবে, কিন্তু না, ইশারা তারিকুল মজুমদারকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল আর ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকতেই ইশারা দেখল ওর মামি আর নেহা সোফায় বসে টিভি দেখছে। ইশারাকে দেখতে পেয়েই ইশারার মামি আর নেহা ইশারাকে জিজ্ঞাসা করলো, কি রে মহারানী, কলেজ করা হলো? তা কি হবে, এত পড়াশোনা করে শেষেতে চাকরানি হয়ে থাকতে হবে? বাহ, বেশ ভালো বললে তো মা। কিন্তু চাকরানি যখন হবে তাহলে তুমি ওকে মহারানী বলো কেন? চাকরানি তো বলতে পারো, এমনিতেই তো জিগিরি করে আমাদের। আহা, আমাদের চাকরানি কেন হতে যাবে? যে ঘরে বিয়ে দিচ্ছি সেই ঘরে চাকরানি হবে। ওর নামেই বাড়ি, ও তো এই বাড়ির মহারানী, তাই না? ও তাই বললো? নাম মহারানীর আর কাম চাকরানির, কিন্তু ওকে বিয়ে করছে কে? ওই তো একটা মাঝবয়সী লোক, অনেক বড় লোক। একবার বিয়ে হয়েছিল, বউ নেই, আর একটা মেয়েও আছে। ইশারা বিয়ে করলে নাকি অনেক টাকাও দেবে আমাদের। আর ওই ভাইয়ের যে অপারেশনটা হওয়ার কথা, হার্টে ফুটো আছে বলে, ওটার সব খরচ উনিই দেবেন। বাঁচবো আপদটা বিদায় হলে। যা বলেছো এসব বোবা কালা নিয়ে থাকা যায় নাকি? কালা কেন বলছিস? কানে তো সব শুনি। ধুর, দেখো কয়েকদিন পর সেটাও পারবে না। এসব কথা বলে মামি আর নেহা হাসতে লাগলো আর ইশারা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ইশারা ঘরে গিয়ে বসতেই ঈশান দৌড়ে ইশারার কাছে এলো আর কাঁদতে কাঁদতে বলল, বনু, তুই আমাকে ছেড়ে চলে যাবি মা বাবার মতো? ইশারা কিছু না বলেই ঈশানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আজ বাবা মা নেই বলে কত অত্যাচারিত হতে হচ্ছে ওদের দুজনকে। ইশারা জানতো ওর মামি একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই তো তারিকুল মজুমদারকে কোনো জবাব না দিয়েই চলে এলো। ইশারা কদিন তারিকুল মজুমদারের সাথে ভালো ব্যবহার করবে বলে ঠিক করেছে। ভালো ব্যবহার করলে তারিকুল মজুমদার কোনো সন্দেহ করবে না আর বিয়েটাও ভালোভাবে মিটে যাবে। ইশারা চায় না তারিকুল মজুমদারের জীবনে সাথে নিজেকে জড়াতে। ওর মতো অক্ষম মেয়েকে বিয়ে করে কোনো ছেলে সুখী হতে পারবে না। বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের মধ্যে প্রেমালাপ করে, সুখ দুঃখের কথা বলে। স্বামী স্ত্রীর কেন একজন প্রেমিক প্রেমিকার মধ্যেও এমনটাই ঘটে, যেখানে ইশারা তো কথাই বলতে পারে না, প্রেমালাপ কি করে করবে আর সুখ দুঃখের কথা বা কি বলবে। আর যাই হোক, একটা বোবা মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না। এমনি কোনো ছেলে তো চাইবে না, যেখানে তারিকুল মজুমদার তো বড়লোক ছেলে, দেখতেও সুন্দর। এমন সময় ইশারার মামি ইশারার ঘরে ঢুকলো আর কোনো কিছু না বলে ইশারার আলমারি খুলতে লাগলো। ইশারা আলমারি খুলে গয়নার বক্স বার করতেই সেটা খুলতেই মামি অবাক হয়ে গেল, কারণ তার মধ্যে রয়েছে অনেক ভারী ভারী সোনা। ইশারা উঠে গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিল বক্সটা আর বলল, এটা আমার মায়ের জিনিস, একদম ধরবে না, আমি কাউকে দেব না এটা। আমলো যা, কি করবি তুই এসব সোনার গয়না নিয়ে? ঝি চাকরানিদের এসবে মানায় না, বুঝলি? আমাদের কাছে যে ইমিটেশন গয়না আছে সেগুলো পরে বিয়েতে বসবি। এখন দে এগুলো। না বললাম তো, আমি দেব না এটা। মামি ইশারার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আর চুলের মুঠি ধরে বলল, দিবি না মানে তোর ঘাড় দেবে। এই গয়না না দিলে তোর ভাইয়ের চিকিৎসা করাবো না, ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেব, বুঝলি? গয়নার বক্সটা নিয়ে ইশারাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঈশানও তো ছোট, কী বা বলবে, সে তো ছোট বয়সে, মাত্র 12 বছর বয়সে ছেলেটা হার্টের ফুটো ধরা পড়েছে, তাই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, ঠিক করে খেতেও পায় না, তাই দুর্বল। ইশারা নিজে না খেয়ে ঈশানকে খাওয়ায়। নিজের খাবার যখন ঈশানের দুর্বল লাগে, কিন্তু যেদিন খাবার দেয় না ইশারাকে, সেই দিন আর কি করবে ইশারা? যে না খেলেও তো চলে না, তাই চায়ের দোকানের কাকার থেকে পাউরুটি এনে নিজে একটু খায় আর ভাইকেও দেয়। পরে টাকা শোধ করে দেয় লোকের বাড়িতে কাজ করে, জমানো টাকা দিয়ে। যা মাইনে পায় লোকের বাড়ি কাজ করে, সেটাও মামি নিয়ে নেয়।
তাই রাগ করে ইশারা কাজ ছেড়ে দেয় আর মামিকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর কাজ খোঁজার নাম করে মাঝে মাঝে কলেজে যায় আর সেখানে একটা বাড়ি খুঁজে নেয়। কাজে সেই টাকাটা দিয়ে চালায় মামির অজান্তে। ঈশান চুপ করে চলে গেল ঘর থেকে আর বাইরে বেরিয়ে গেল বাড়ির থেকে। মন খারাপ হলে ঈশান এটাই করে, কিন্তু বাইরে বেরিয়ে কিছুটা এগোতেই দেখলো আগের দিনের যেই ভাইয়াটা ওর বনুকে বাঁচিয়েছিল আর ওদের খাবার খাওয়াচ্ছিল সেই ভাইয়াটা গাড়ির উপর বসে রয়েছে আর একদিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই দিকে তাকালো যেখানে ছেলেটা তাকিয়ে রয়েছে আর দেখলো এটা ইশারার বারান্দা। তারিকুল মজুমদার বাড়ি না গিয়ে ইশারার ঘরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে রয়েছে আর ইশারার ব্যালকনির দিকে চেয়ে রয়েছে। তারিকুল মজুমদারকে এভাবে দেখে ঈশান তারিকুল মজুমদারের কাছে গেল আর বলল, তুমি এভাবে আমার বনুর ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছো কেন? ঈশানের গলার আওয়াজ পেয়ে তারিকুল মজুমদার লাফ দিয়ে নামলো আর ঈশানের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তোমার বনুকে দেখতে যে আমার মনটা ছটফট করছিল, তাই তো চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছি। তোমার বৌদুকে দেখলে এই মনে শান্তি আসবে, তৃপ্তি পাবে। তাহলে তো বাড়িতেই যেতে পারো, এখানে বসে আছো কেন চাতক পাখির মতো? তারিকুল মজুমদার ঈশানের কথায় ফিক করে হেসে দিল আর ঈশানকে কোলে নিয়ে গাড়ির ওপরে বসালো আর বলল, আচ্ছা ঈশান, তুমি এত রাতে এখানে বাড়ি বাড়ি কি করছো? এমনি ভালো লাগছিল না। আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমার নাম জানি না। ও, আমি সব জানি। আমার নাম তারিকুল মজুমদার। তারিকুল মজুমদার? ঈশান। ইশারা বনু তো ইশারার দিকেই তো মনের কথা প্রকাশ করে, আর সে কথাগুলো তুমি বুঝতে পারো। তোমার সাথে আমার বনুর নামের কি সুন্দর মিল। যদিও তোমার নামটা অড, তবুও একসাথে বেশ সুন্দর লাগছেই, সারা মজুমদার আর তারিকুল মজুমদার। তুমি তো ভীষণ পাকা। আচ্ছা যাও, ঘরে যাও আর তোমার বনুকে ব্যালকনিতে পাঠাও। আমি পারবো না। আমাকে পাকা কেন বললে? আচ্ছা ঠিক আছে, তুমি কাঁচা পাকা না। আরে নাও একটা চকলেট। এটা আমার। তোমার বনুকে দিয়ে দিব ভেবেছিলাম তোমার জন্য, বাট ভুলে গেছিলাম। থ্যাংক ইউ তারিকুল ভাইয়া। আমি এখনই বনুকে ব্যালকনিতে আসতে বলি। এই বলে ঈশান দৌড় দিল গাড়ির থেকে নেমে আর তারিকুল মজুমদার হাসলো। ঠিক বলেছ তুমি ঈশান, আমাদের সম্পর্কে। এই বলে তারিকুল মজুমদার আবারও তাকালো ইশারার ব্যালকনির দিকে। ঈশান তারিকুল মজুমদারের কথা বলতেই ইশারা ব্যালকনিতে চলে গেল, কারণ তারিকুল মজুমদারকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ইশারা ব্যালকনিতে গিয়ে তারিকুল মজুমদারকে দেখতে পেল আর একটা শুকনো হাসি দিল তারিকুল মজুমদার ইশারাকে দেখে। ইশারা সেই দেখে চোখ নামিয়ে ঘরে চলে এলো আর তারিকুল মজুমদার বেরিয়ে গেল। অন্তত নিজের প্রাণ পাখি দেখা তো পেল। এই ভেবে চলতে লাগলো দিন। তারিকুল মজুমদার কিছু জানে না ইশারার বিয়ের ব্যাপারে এখনো পর্যন্ত। এমনি একদিন তারিকুল মজুমদার ইশারাকে কলেজে পেল না, ভাবলো হয়তো শরীর খারাপ, তাই নিজের কাজে চলে গেল। আর ঠিক সেই সময় ঈশান বেরিয়েছিল তারিকুল মজুমদারকে খবর দিতে যে আজ ইশারার বিয়ে। না পেয়ে বাড়ি ফিরে যায় ঈশান আর বিকেলে আবারও বের হয় আর পেয়েও যায় তারিকুল মজুমদারকে আর তারপর সবটা বলে তারিকুল মজুমদারকে। সেই শুনে তারিকুল মজুমদার ঈশানকে বাড়ি যেতে বলে আর চিন্তা করতে না করে। এরপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান তারিকুল মজুমদারের কথাগুলো বলে থেমে গেল আর চুপচাপ ইশারার কোলে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর অনুভব করলো ইশারার হাত তারিকুল মজুমদারের চুল বিচরণ করছে না, থেমে গেছে। তাই তারিকুল মজুমদার ইশারার কোল থেকে উঠে মাথা তুলে দেখলো ইশারা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই দেখে তারিকুল মজুমদার ইশারাকে আস্তে করে বেডে শুইয়ে দিল আর কপালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কবে বুঝবে ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বাঁচতে চাই। তারিকুল মজুমদার ইশারার কপালে ঠোঁট ছুঁয়ে সোফায় শুয়ে পড়ল। ইশারা তখনও পুরোপুরি ঘুমায়নি। তখন ইশারা মনে মনে বলতে লাগলো, আমি জানি তারিকুল আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এতে তো আপনার জীবন নষ্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা আমার ওই লোকটার সাথেই হয়ে যাবে,
হয়ে গেলেই ভালো হতো, তাহলে আপনার জীবনটা নষ্ট হতো না। আমি তো বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কবে বুঝবেন আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না? ইশারার ঘুম তারিকুল মজুমদারের ঠোঁটের ছোঁয়াতেই ভেঙে গেছে, তবুও নড়াচড়া করেনি। ইশারা তারিকুল মজুমদারের কথাগুলো শুনে আপন মনেই কথাগুলো বলল আর ঘুমিয়ে গেল। সকালে ইশারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু তারিকুল মজুমদার আসার নাম নেই। ইশারা সেই কখন থেকে তারিকুল মজুমদারের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইশারা নিচেও নামেনি, কারণ তারিকুল মজুমদার সার্ভেন্ট দিয়ে বারণ করে দিয়েছে ইশারাকে। এবার বিরক্ত লাগছে, পেটে বিবি হচ্ছে বলে বসে থাকতে, তাই কোনো কিছু না ভেবে ইশারা আস্তে আস্তে নিচে নামলো। আর সেই সময় রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। ইশারা রান্নাঘরের দিকে এগোতেই দেখতে পেল তারিকুল মজুমদার রান্না করছে, আর সামনে ডাইনিং টেবিলে খাবারও সাজানো হয়ে গেছে প্রায়। ডাইনিং টেবিলে সকালের ব্রেকফাস্ট, যেমন অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, স্যান্ডউইচ সব সাজানো। ইশারা এবার তারিকুল মজুমদারের দিকে তাকাতেই দেখলো তারিকুল মজুমদার ডিম ফাটাচ্ছে, আর ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসানো। ইশারা তারিকুল মজুমদারের দিকে এগিয়ে যেতেই তারিকুল মজুমদার বলল, তোমাকে না বললাম নিচে না আসতে না, তাহলে কেন এসেছ? তারিকুল মজুমদার ইশারার সাথে কথা বলতে গিয়ে বিনা কিছু সাহায্যে ওভেনে বসানো ফ্রাই প্যানটা ধরে ফেলল, আর তৎক্ষণাৎই হাত সরিয়ে নিল, কারণ ফ্রাই প্যানটা গরম ছিল। তারিকুল মজুমদারের আওয়াজ শুনে ইশারা এগিয়ে গেল তারিকুল মজুমদারের কাছে, আর হাতটা ধরে বেসিংয়ের কলের তলায় দিয়ে দিল। ইশারার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তারিকুল মজুমদার অবশ্য এটা দেখে মজাই পাচ্ছে। কিছুক্ষণ পর তারিকুল মজুমদার হাত ছাড়িয়ে বলল, আমি ওয়েন্টমেন্ট লাগিয়ে নিচ্ছি, চিন্তা করো না, তুমি চলো খেয়ে নিবে। আমি ডিমের অমলেট করে নেব, আপনি যান, ওষুধ লাগান হাতে। এ হাতে আপনাকে এসব করতে হবে না। কিন্তু ইশারা, তুমি। ইশারা তারিকুল মজুমদারকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কিয়ে বার করে দিল। ইশারা ডিমের অমলেট করে ডাইনিং টেবিলে এসে রাখলো, আর তারিকুল মজুমদার তো চেয়ারে বসে এক মনে ইশারাকেই দেখে চলেছে। আজ ইশারা কচি কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে, যেটা আলমারিতে রাখা ছিল। বরাবরই তারিকুল মজুমদারের এই রঙটা ভীষণ পছন্দের, আর ইশারা যে এই রঙের শাড়িটা নিজের বিয়ের পরের প্রথম দিন পরবে সেটা তারিকুল মজুমদার কল্পনা করতে পারেনি। ইশারা দেখতে ভীষণ সুন্দর, গোল গাল, মুখ টানা টানা, চোখ ফর্সা, গায়ের রং হালকা গোলাপি, ঠোঁট আর লম্বা কোমর ছড়ানো চুল। সব দিক থেকে ইশারা সঠিক, শুধু কথা বলতে পারে না, এটাই ইশারার অক্ষমতা। যে কেউ ইশারার রূপে মুগ্ধ হয়ে যায়, তেমন তারিকুলও মুগ্ধ চাউনি নিয়ে তাকিয়ে আছে। কোনো সাজগোজ ছাড়াই ইশারাকে অপরূপ সুন্দর লাগছে তারিকুল মজুমদারের কাছে। তারিকুল মজুমদারের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পেয়ে ইশারা করে খেতে বলল, আর তারিকুল মজুমদারও হেসে খাওয়া শুরু করলো। তারিকুল মজুমদারের এই হাসিটা ইশারাকে ঘায়েল করে প্রত্যেকবারই। তারিকুল মজুমদার ভীষণ কম হাসে, বলতে গেলে হাসেই না, সবসময় গম্ভীর আর অ্যাটিটিউড থাকে, তাই সচরাচর তারিকুল মজুমদারের এই ঘায়েল করা হাসি দেখা যায় না। আই নো, আমার হাসিটা খুব সুন্দর। তুমি চাইলে আমি তোমার সামনে অলওয়েজ 32 পাটি দাঁত বের করে বসে থাকবো, বাট তুমি এখন খাওয়া শুরু করো। বেটা বজ্জাত, এভাবে কেউ লজ্জায় ফেলে নাকি? আমার দিকে তো কিছুক্ষণ আগেই ডাব ডাব করে তাকিয়েছিল, যেন আগে কখনো শাড়ি পরা মেয়েই দেখেনি। আমি কি কিছু বলেছি? আর এই বেটাকে দেখো, যখন তখন যা খুশি বলে দেয়, কোনো লাগাম নাই। কেউ একে সেন্টার ফ্রেশ কিনে দাও, তাহলে যদি ঠিক হয়। খচ্চর পোলা, একখান কপালের জুটছে আমার। ইশারা তার মনে মনে কথাগুলো প্রকাশ করলো। খাওয়ার সময় এত ভাবতে নেই, আমাকে বকা পরেও দিতে পারবে। আগে খেয়ে নাও শান্তিতে, নাকি কালকে রাতের মতো খাইয়ে দিতে হবে। ইশারা তারিকুল মজুমদারের কথাগুলো বিষম খেলো বড়সড়, আর সঙ্গে সঙ্গে তারিকুল মজুমদার ইশারার সামনে পানি ধরলো আর মাথায় ফু দিতে থাকলো। ইশারা পানিটা খেয়ে ভয়ে ভয়ে তারিকুল মজুমদারের দিকে তাকালো। বাপ রে, এই রাক্ষসটা সাইকোলজি নিয়ে পড়েছে নাকি, যে মনের কথা বোঝা যাচ্ছে? ইশারা আবারও তার মনে মনে প্রকাশ করে কথাগুলো বলল। তাকিয়ে না থেকে খেয়ে রেডি হয়ে নাও, ঈশানের অপারেশন স্টার্ট হবে।
তাই আজকে আর কলেজ যেতে হবে না, ওকে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল আর খেয়ে নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে নিচে নামতেই ইশারা একতরফা ক্রাশ খেলো তারিকুল মজুমদারের ওপর। তারিকুল মজুমদার সব সময়ের মতো ব্ল্যাক জিন্স অফ হোয়াইট কালারের শার্ট আর এক প্রান্ত গোজা আরেক প্রান্ত ছাড়া, ডান হাতে বেল্টের ঘড়ি আর বাম হাতে ব্ল্যাক বেল্ট, চুলগুলো ব্রাশ করে পাশে লোফার। ইশারা হাঁ করে দেখছে তারিকুল মজুমদারকে আর সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে ইশারা চোখ সরিয়ে নিল। কিন্তু তারিকুল মজুমদারকে এত সুন্দর লাগছে যে ইশারার চোখ বারবার বেহায়ার মতো তারিকুল মজুমদারের দিকে চলে যাচ্ছে। ইশারা সোফার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় তারিকুল মজুমদার গিয়ে ইশারার সামনে দাঁড়ালো আর ইশারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। চলো ইশারা, আমার প্রিয়তমা। ইশারা মাথা নাড়তেই তারিকুল মজুমদার ইশারাকে কোলে তুলে নিল আর ইশারা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আর তারিকুল মজুমদার বাঁকা হেসে ইশারাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তখনই ইশারা মনে মনে বলল, আচ্ছা, আমার কি পা নেই নাকি আমি হাঁটতে পারি না? কোনটা খোড়া? এই বদ মাফিয়া বেটা আমায় হুটহাট কোলে তুলে নাই কেন? তারিকুল মজুমদার গিয়ে ইশারাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল আর ড্রাইভ করে নার্সিংহোমের উদ্দেশ্যে চলে গেল। নার্সিংহোমে গিয়ে ঈশানের সাথে দেখা করে নিল আর তারপর ঈশানের অপারেশন শুরু হলো। ইশারা ওয়েটিং চেয়ারে বসে হাত চুলকাচ্ছে আর বারবার ওটির দিকে তাকাচ্ছে। ওদিকে তারিকুল মজুমদারও হালকা নার্ভাস, বাট ও শিওর ভালো হবে। আফটার টু ওয়ার্ক ডক্টর ওটি থেকে হাসি মুখে বেরোতে ইশারা আর তারিকুল মজুমদার একটু ভরসা পেল। ডক্টর তারিকুলকে বলল, এভরিথিং ইজ অল রাইট, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পর ওকে কেবিনে দেব, তখন দেখা করে আসবেন। ডক্টর চলে গেলেন আর কিছুক্ষণ পর ঈশানকে কেবিনে দেওয়া হলো। ইশারা আর তারিকুল মজুমদার দুজন দেখা করতে গেল। ঈশান ঘুমোচ্ছে আর ইশারা ওর পাশে বসে আছে। সেই সময় তারিকুল মজুমদারের কাছে একটা কল এলো আর তারিকুল মজুমদার কলটা দেখে সরে গেল ওখান থেকে আর কেবিনের বাইরে চলে এলো। বল কি খবর? স্যার, সব খবর তো পেয়েছি, সঙ্গে মানুষটাকেও তুলে নিয়ে এসেছি। গুড। কোথায় রেখেছি? আপনি যেখানে বলেছিলেন সেইখানেই। ওকে, আমি আসছি। তারিকুল মজুমদার ফোনটা রেখে বাঁকা হাসলো আর কেবিনে গিয়ে ইশারাকে বলল, জান, তুমি ঈশানের সাথে কথা বলে বাড়ি যাবে তো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওকে ঈশান, ঘুম থেকে উঠলে ওর সাথে কথা বলে তুমি বাড়ি চলে যেও। বাইরে তোমার জন্য গাড়ি ওয়েট করবে। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। ওকে? কি কাজ আপনার? তুমি কি বুঝবে আমার কাজ? ইশারা না বোধক মাথা নাড়ল। তারিকুল মজুমদার ইশারার কপালে আলতো চুমু দিয়ে বেরিয়ে গেল আর তারপর ইশারা ঈশানের ঘুম থেকে উঠতে কথা বলতে লাগলো। আফটার সাম টাইম, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। ও রিয়েলি? তুই কিচ্ছু জানিস না? ছেলেটি আশেপাশে ঘোরে আর বলে, না না, সত্যি আমি কিছু জানি না। দেখ, ভালোই ভালোই সত্যি কথা বলে দে, না হলে তোর জন্য ভালো হবে না। আর তুই যদি কিছু না জানিস তাহলে যে জানে তার নাম বল। আমি কিছু জানি না, আপনারা কি ব্যাপারে বলছেন সেটাই জানি না আমি। তারিকুল মজুমদার বিকট শব্দে হাসতে লাগলো। তারিকুল মজুমদার হাসতে হাসতে পাশ থেকে একটা ছুরি নিয়ে ছেলেটির হাতে এক পোষ দিয়ে দিল আর ছেলেটি কুকরিয়ে উঠল। আ আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। আপনি কেন আমায় টর্চার করছেন? আমি তো বললাম আমি কিছু জানি না। জানিস না তাই না? তারিকুল মজুমদার বলেই ছেলেটির চুলের মুঠি ধরে। না না, বিশ্বাস করুন ভাই। তারিকুল মজুমদার নিজের কোমরে গোছা গানটা বার করে ডিরেক্ট ছেলেটার পায়ে চালিয়ে দিল আর ছেলেটা চিৎকার করে উঠল। সেই সময় পেছন দিক দিয়ে কিছুটা পড়ে যাওয়ার শব্দ হলো। তারিকুল মজুমদার পেছনে ফিরল, দেখলো একটা ফুলদানি পড়ে আছে আর সদর দরজার সামনে ইশারা কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বুজে। তারিকুল মজুমদার ইশারাকে এভাবে এখানে দেখে পুরোই ঘাবড়ে গেল। তারিকুল মজুমদার আলতো পায়ে এগিয়ে গেল ইশারার দিকে। ইশারা, তুমি এখানে? ইশারা চোখ খুলে তারিকুল মজুমদারকে সামনে আসতে দেখে পিছুতে লাগলো
আর এক দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে আর নিজের ঘরে চলে গেল। তারিকুল মজুমদার এখনও দাঁড়িয়ে ইশারা চলে যাওয়ার পানে চেয়ে রয়েছে আর ভাবছে কি করে ইশারা এখানে এলো। ওর তো আরও কিছুক্ষণ পর ফেরার কথা ছিল। ফারলোস নার্সিং হোম থেকে বেরিয়ে যেতেই তার কিছুক্ষণ পরই ইশারাও বেরিয়ে যায়। আর যখন বাড়ি ফেরে তখন গেট দিয়ে ঢোকার সময় বাড়ির পেছনের দিকে যে গোডাউনটা আছে সেটায় দরজা খোলা দেখে। সেই দিকে এগিয়ে যেতেই লাগলেই ইশারা একটি ছেলের আর্তনাদ শুনতে পায়। সেই শুনে যখন গোডাউনের ভেতরে প্রবেশ করে তখন দেখে একটা ছেলে 2 হাত শিকল দিয়ে দুটো পিলারের সাথে বেঁধে রেখেছে আর ছেলেটার সামনে আকুতি মিনতি করতে ছেড়ে দেওয়ার জন্য 1 হাত দিয়ে রক্ত পড়ছে। ছেলেটার এইসব দেখতে দেখতেই তারিকুল মজুমদার হুট করেই ছেলেটার পায়ে শুট করে দেয় আর সেই দেখেই ইশারা ভয়ে পিছিয়ে যায় আর দরজার সাইডে থাকা টেবিলের ফুলদানিটা পড়ে যায়। ইশারা আবার আমাকে ভুল বুঝবে শিওর। আগেরবার ছেলেগুলোকে হাতে মেরেছিলাম বলে আমাকে ইগনোর করছিল, আর এবার তো শুট করতে দেখেছে। ও মাবুদ, গার্ড এ যেন এখান থেকে বেঁচে না ফিরে। যতক্ষণ না সত্যি বলছে ততক্ষণ টর্চার করতে থাকো। তারিকুল মজুমদার গার্ডসদের উদ্দেশ্যে বলে বেরিয়ে গেল। ইশারা ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার পাশে গুটিসুটি মেরে বসে আছে, কানে 2 হাত চাপা দিয়ে। অঝরে কাঁদছে ইশারা। প্রথম থেকে এসব মারপিট খুন খারাপ ভীষণ ভয় পায় আর আজ বারবার এই দৃশ্যগুলোই ওকে দেখতে হচ্ছে। ঘৃণা আসছে আজ তারিকুল মজুমদারের প্রতি। ইশারা যা ভালো লাগা তৈরি হয়েছিল আজ নিমিষেই তা ধুলোয় মিশিয়ে দিল তারিকুল মজুমদার। ইশারার ভাবতে গায়ে কাটা দিচ্ছে। এদিকে তারিকুল মজুমদার সামনের দরজা ধাক্কা দিচ্ছে আর আওয়াজে ইশারার কানে যাচ্ছে না, কারণ 2 হাত দিয়ে কান চেপে রেখেছে আর এমনিতেও ওর কানে তুলো গোজা থাকে। তারিকুল মজুমদার আর না পেরে দরজা ভেঙে দিল আর সেই শব্দে ইশারার কানে গেল, যার জন্য ইশারা আরও ভয়ে গুটিয়ে গেল। তারিকুল মজুমদার এদিকে ওদিকে ইশারাকে খুঁজতে থাকায় বিছানার পাশে একটি শাড়ির আঁচল দেখা গেল। তারিকুল মজুমদার আস্তে আস্তে ওই দিকে এগোতে দেখলো ইশারা গুটিসুটি মেরে বসে আছে আর কাঁদছে। তারিকুল মজুমদার ইশারার দিকে এগোতে নিলেই ইশারা পিছিয়ে যায়। এভাবে পেছোতে পেছোতে ইশারার পিঠ দেয়ালের সাথে লেগে যায়। তারিকুল মজুমদার ইশারার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? ইশারা, তোমাকে মারার কথা আমি ভাবতেও পারি না। আমি তোমাকে ভালোবাসি ইশারা। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি আমি আপনাকে। আপনি একজন খুনি, একজন মুখোশধারী। আপনার মুখও দেখতে চাই না আমি। তারিকুল মজুমদার ইশারার কথা সবই বুঝতে পারছে। কারণটা আস্তে আস্তে জানবেন, কিন্তু ইশারাকে সত্যিটা বলতে পারছে না। এখন যে সময় হয়নি সত্যিটা জানার, কিন্তু ইশারা যা রিয়াক্ট করছে তাতে ওকে সত্যিটা বলে দেওয়াই ভালো। ইশারা, তুমি আমার কথাটা শোনো। আমি শুধু শুধু এমন করিনি, কারণ আছে এর পেছনে। ইশারা দোকানে হাত দিয়ে চেপে ধরলো আর মাথা নিচু করে না বোধক মাথা নাড়তে লাগলো। এর মানে ইশারা কিচ্ছু শুনতে চায় না। তারিকুল মজুমদার এবার উঠে গেল। 1 হাত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে কপাল ঘষতে লাগলো। কিছুক্ষণ পর রেগে সেন্টার টেবিলে একটা লাথি মারলো আর ঘর থেকে বেরিয়ে গেল। সেন্টার টেবিলে লাথি মারায় ইশারা কিছুটা কেঁপে উঠল আর তারিকুল মজুমদার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইশারা উঠে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ারের নিচে বসে কান্না করতে লাগলো। এখন রাত 2টো। ইশারা বিছানায় বসে ঝিমোচ্ছে। তারিকুল মজুমদার এখনও ফেরেনি বাড়িতে। সেই যে বেরিয়ে গেছে আর কোনো খবর নেই। ইশারা গার্ডসদের জিজ্ঞাসা করে গার্ডসরা বলে যে তারিকুল মজুমদারের ফোন সুইচ অফ। ঝিমোতে ঝিমোতে ইশারা পড়ে গেলে ঘুমটা ভেঙে যায় ইশারার আর ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। কিছুক্ষণ পায়চারি করতে থাকে ঘরের মধ্যে আর না পেরে নিচে যায়। ইশারা কিছুক্ষণ আগেই তারিকুল মজুমদারের গার্ডসদের বলেছিল তারিকুল মজুমদারকে খুঁজতে যেতে। সেই খবরটা আনতে ইশারা নিচে যায়। ইশারা সিঁড়ি দিয়ে নামতেই দেখে 2টো গার্ডস ঘাড়ে ভর করে তারিকুল মজুমদার হেলে দুলে বাড়িতে ঢুকছে। ঠিক মতন হাঁটতে পারছে না। ইশারা সিঁড়ি থেকে সরে গেলে গার্ডস দুটো তারিকুল মজুমদারকে নিয়ে ঘরে চলে যায় আর ইশারা দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগে আর মনে মনে বলতে লাগলো,
এসব দেখাই বাকি ছিল আমার। আর কত কিছু সহ্য করতে হবে এই জীবনে আমার। ভেবেছিলাম একজন ভালো স্বামী পেয়েছি, কিন্তু না, এখন মনে হচ্ছে এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো। গুন্ডামি করে, মানুষ খুন করে, আবার নেশাও করে। বাহ, কি কপাল আমার! মাবুদ বোধ হয় আমার কপালে সুখের ছেটা বোঝাও দেননি। মাঝে মধ্যে ইচ্ছা করে নিজেকে শেষ করে দিই। ইশারা কাঁদতে কাঁদতে সিঁড়িতে বসে পড়লে একজন এসে ইশারার পাশে বসে, আর ইশারা পাশ ফিরে তাকাতেই দেখে প্রকাশের এক গার্ডস। আমার সাথে আপনার ঠিক করে কোনোদিন পরিচয় হয়নি, তাই না ভাবি? ইশারা অবাক হয়ে তাকায়, আবার ভাবে। ওর ভাই আছে, এটা তো তারই কোল, কোনোদিন বলেনি তাহলে? আমি জানি আপনি ভাবছেন এসব আমি কি বলছি। আসলে আমি তারিখে কাজ করতাম আজ থেকে 4 বছর আগে। হঠাৎ করে একটা ড্রাগস ডিলারদের হাতে পড়ে যায়। ওরা আমাকে বলে যে ওদের হয়ে ড্রাগস পাচার করতে, আর এটাই আমার কাজ। আমি চাইলেও না করতে পারবো না, কারণ আমি ওদেরকে আর ওদের ব্যবসা সম্পর্কে জেনে গেছি। যদি আমি কাজটা না করি তাহলে আমায়ও ওরা খুন করে দেবে। প্রাণের ভয়ে আমি কাজটা করি আর ধরা পড়ে যাই। তে আমার বয়স খুব কম ছিল তখন, সবে 18। তরিকুল ভাইয়ের 20, কিন্তু দেখে মনে হতো না যে 20 বছরের একটা ছেলের এত পাওয়ার, এত রাগ। ভেবেছিলাম হয়তো মেরে দিবে আমায়, কারণ আমি মুখ খুলতে পারবো না আমার গ্যাংয়ের বিরুদ্ধে। তাহলে তারা কোনো না কোনোভাবে আমায় মেরে দিবে। কিন্তু না, তারিকুল ভাই আমায় সুযোগ দিল, বলল সত্যটা বললে আমায় ছেড়ে দিবে। আমি বিশ্বাস করিনি, কারণ সবাই সচরাচর কথা বার করার জন্য এই মিথ্যাটা বলে থাকে। তাই আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো, অন্তত একটা ভালো কাজ করে মরবো। আমি সত্যি কথা বলতেই অদ্ভুতভাবে তরিকুল ভাই আমায় মারলো না, বরং অনেক প্রোটেকশন দিয়ে রাখলো যাতে আমায় কেউ মারতে না পারে। কয়েকদিন পর খবর পেলাম তারিকুল ভাই ওদেরকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, আর একজনকে মেরে দিয়েছে, কারণ সে নাকি একটা মেয়েকে রেপ করেছিল, আর এমন অনেক মেয়েকে পাচারও করেছে। তাই তাকে পুলিশের হাতে দিয়ে তারিকুল ভাই মেরে দিয়েছে। আমি মনে করি যথেষ্ট ভালো কাজ করেছে তারিকুল ভাই। ইশারা চুপ করে সব শুনছে রাতুলের কথাগুলো। রাতুল আবারও বলতে লাগলো। এরপর থেকে তারিকুল ভাই আমাকে নিজের ভাই মনে করে, আর আমাকে ভাই আমি হেল্প করে বলতে পারি ভালোবাসে তারিকুল ভাই। সব করতে পারে আপনার জন্য। কেন বলছি জানেন? আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে এতটা ভাবেনি, তাই আমরা পৌঁছে দিতাম। আর আপনাকে তো নিজের দায়িত্বে মনে করে নিজের সম্পত্তি। একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন ওর ভিতরে কষ্টগুলোকে অনুভব করতে পারবেন। আজ অনেক দিন পর তারিকুল ভাই ড্রিঙ্ক করলো, তো এইভাবে সম্ভবত আপনার সাথে পরিচয় হওয়ার পর এসব রেখে এসেছে। তারিকুল ভাইকে আপনি ঘরে যেতে পারেন, আর কাইন্ডলি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। রাতুল কথাগুলো বলে চলে গেল, আর ইশারা নিজের চোখের জল মুছে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ঘরে গিয়ে দেখলো তারিকুল মজুমদার বিছানায় এলোমেলো হয়ে শুয়ে রয়েছে, পায়ের জুতোটাও খোলেনি। ইশারা গিয়ে পায়ের জুতোটা খুলে দিল, আর তারিকুল মজুমদারকে ঠিকভাবে শোয়ানোর চেষ্টা করতে গেল। তারিকুল মজুমদার 2 হাতে ভর করে উঠে বসলো, আর ইশারার কোমর জড়িয়ে ধরে ও ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তারিকুল মজুমদার খুব সফটলি কিস করছে ইশারাকে, চুষে নিচ্ছে ইশারার ঠোঁট। আর ইশারা আজকেও বাধা দিতে চেয়েও দিতে পারছে না, বরং প্রথমবারের মতো তারিকুল মজুমদারের সাথে তালে তাল মিলাচ্ছে। তারিকুল মজুমদার ইশারার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল, আর ইশারা তারিকুল মজুমদারের গলা জড়িয়ে ধরে আছে, চুল মুঠো করে রেখেছে। প্রায় অনেকক্ষণ পর ইশারা ঠোঁট ছাড়ল তারিকুল মজুমদার, আর গলায় মুখ ডুবিয়ে দিল, আর একটা ডিপ কিস করলো গলায়, যার ফলে ইশারা তারিকুল মজুমদারের কাঁধ খামচে ধরল। তারিকুল মজুমদার নিঃশব্দ কণ্ঠে বলতে লাগলো। আমার তোমাকে চাই ইশারা, সারা জীবনের জন্য চাই। ভালোবাসতে চাই তোমাকে, আমি ভীষণ 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 ভালোবাসতে চাই। আই লাভ ইউ এ লট। তারিকুল মজুমদারের কথাগুলো যেন আজ ইশারার মনে অনুভূতি জাগিয়ে তুলছে। ইশারা তারিকুল মজুমদারের এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তারিকুল মজুমদার ইশারার গলায় মুখ ডুবিয়ে রেখেছে।
কিছুক্ষণ পর ইশারা গলার মধ্যে নিজের নাক ঘষে দিল তারিকুল মজুমদার, আর ইশারা সরে গেল। ইশারা সরে গিয়ে তারিকুল মজুমদারকে ঠিক মতো শুইয়ে দিল, আর উঠে যেতে নিলেই তারিকুল মজুমদার হাত ধরে টেনে ইশারাকে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিল আর ঘুমিয়ে পড়ল। এদিকে ইশারা তারিকুল মজুমদারের এই কাণ্ড কারখানা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। পরের দিন সকালে তারিকুল মজুমদার ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজে ফেলেছে, ইশারা কোথাও নেই। আর গত রাতের কোনো কথাই তারিকুল মজুমদারের মনে নেই, তাই ও তন্ন তন্ন করে খুঁজছে। হুট করে রাতুল এসে তারিকুল মজুমদারকে বলল যে ইশারা কলেজে গেছে। এটা শুনে তারিকুল মজুমদার একটু দম ফেলল, আর সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে ইশারার কলেজে চলে গেল। কলেজে গিয়ে সবাইকে ইশারার ব্যাপারে জিজ্ঞাসা করতেই সবাই বলল ইশারা আজ কলেজে আসেনি। এই শুনে তারিকুল মজুমদার নিজের গার্ডসদের বলল পুরো শহর খুঁজে নিতে। তারিকুল মজুমদারও বেরিয়ে পড়ল। 2 দিন পর ঘরের মেঝেতে ড্রিঙ্কস বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তারিকুল মজুমদার মেঝেতে সোজা হয়ে শুয়ে রয়েছে, হাতে একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে। 2 দিন হয়ে গেছে ইশারাকে তারিকুল মজুমদার কোথাও পায়নি। পাথর হয়ে গেছে তারিকুল মজুমদার। চিৎকার করে কেঁদে রাত হলে কোনো কথা বলে না, চুপচাপ ঘরবন্দি হয়ে থাকে আর ড্রিঙ্কস করে মাতাল হয়ে থাকে। কেউ খোঁজ খবর দিতে আসলে ইশারার সেটা শোনে আর পাগলের মতো হাসে। প্রত্যেকটা খবর তারিকুল মজুমদারকে কাঁদায়, কারণ ইশারাকে পাওয়া যায়নি। ইশারা, কেন আমায় ছেড়ে চলে গেলে? একবার আমার কথাটা শুনতে পারতে। আমি যে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, পারবো না আমি। তারিকুল মজুমদার রক্তচক্ষু নিয়ে একটা সোফায় বসে আছে, হাতে একটা ওয়ান্টেড গ্লাস, চোয়াল শক্ত করে রেখেছে। তারিকুল মজুমদার দাঁত কটমট করছে। এক চুমুকে ওয়াইনটা খেয়ে নিয়ে গ্লাসটা হাতে শক্ত করে চেপে ধরলো। এতটা জোরে চেপে ধরলো যে গ্লাসটা ভেঙে গেল। গ্লাসটা ভেঙে গিয়ে কাঁচগুলোটা তারিকুল মজুমদারের হাতে গেঁথে গেছে, আর অঝরে রক্ত পড়ছে হাত থেকে। কিন্তু তারিকুল মজুমদারের চাহনি সামনের দিকে স্থির হয়ে বসে একজনের ওপর। বিছানায় হাঁটু মুড়ে বসে বসে কাঁদছে ইশারা। এই মুহূর্তে তারিকুল মজুমদারকে জমের চেয়েও বেশি ভয় পাচ্ছে ইশারা, তাই সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারিকুল মজুমদারের হাতের রক্তটা দেখে ইচ্ছে করছে গিয়ে ওষুধ লাগিয়ে দিতে, কিন্তু ভয়ের কারণে সেটাও পারছে না ইশারা। কিছুক্ষণ আগে তারিকুল মজুমদার নিজের ঘরে বসে স্মোক করছে, সেই সময় প্রকাশের কাছে ফোন এলো। বল রাতুল। ইশারা ভাবির খবর পেয়েছি ভাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো। তারিকুল মজুমদার আর এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে যা পড়েছিল তাই পরেই বেরিয়ে গেল রাতুলের সাথে। তারিকুল মজুমদার আজ ড্রাইভ করছে না, রাতুল ড্রাইভ করছে। তারিকুল মজুমদারের শরীর খুব একটা ভালো না এই 2 দিনে। ঠিক মতো খায়নি, শুধু ছাইপাশ খেয়েছে আর স্মোক করেছে, তাও ভালো, নিজের কোনো ক্ষতি তো করেনি, মনে মনে ভাবছে রাতুল। কিছুক্ষণ পরেই রাতুল আর তারিকুল মজুমদার পৌঁছে গেল সেই জায়গায় যেখানে ইশারা আছে বলে খোঁজ পেয়েছে রাতুল। একটা একতলা সিমেন্টের বাড়ি, শহর থেকে অনেক দূরে, প্রায় শেষ প্রান্তে। তারিকুল মজুমদার রাতুলের দিকে তাকাতেই রাতুল ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। তারিকুল মজুমদার রাতুলকে হাত দিয়ে ইশারা করলো বাড়ির বাইরে থাকার জন্য, আর নিজে এগিয়ে গেল বাড়ির ভেতরে। বুক কাঁপছে তারিকুল মজুমদারের। যদি ইশারা না থাকে এখানে, যদি ও না পায় ইশারাকে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তারিকুল মজুমদার বাড়ির ভেতরে গেল। দরজা খোলা, তাই আর নক করলো না, চুপচাপ ভেতরে প্রবেশ করে গেল। কিন্তু কিছুটা এগোতেই কারো পায়ের নুপুরের ছনছন শব্দ পেল। এই একটা শব্দের দ্বারাই তারিকুল মজুমদারের মনের ভেতর শীতল হাওয়া বইয়ে দিয়েছে। তারিকুল মজুমদারের যে বড্ড নেশা এই নুপুরের শব্দে। তারিকুল মজুমদার চোখ বন্ধ করে শব্দটা শুনছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে শব্দটা। কিন্তু হঠাৎ থেমে গেল শব্দটা। সিলেট বাসন কোসন পড়ে যাওয়ায় ঝিনঝিন শব্দ এলো, আর তারিকুল মজুমদার দ্রুত নিচে চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল ইশারাকে। ইশারা তারিকুল মজুমদারকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে আসছে ইশারার। ইশারা পেছন থেকে ইশারাকে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঈশান। তারিকুল মজুমদারকে আর বলতে লাগলো, দেখলি বনু, আমি বলেছিলাম না তারিকুল ভাইয়া আসবে? তুই খালি খালি রাগ করতেছিস আমার উপর। আমি তো জানি
তারিকুল ভাইয়া তোকে কতটা ভালোবাসে। তুই একটা বোকা, বুঝিস না তারিকুল ভাইয়া ভালোবাসাটা। শুধু শুধু এই 2 দিন তারিকুল ভাইয়াকে কষ্ট দিলি। কতবার বললাম কোথায় নিয়ে যাচ্ছিস, আমায় কিছু বললি না। দেখ তো ভাইয়া অবস্থা কি হয়েছে এই 2 দিনে। ইশারা ঈশানের কথায় তারিকুল মজুমদারের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মাথার চুলগুলো এলোমেলো, চোখ মুখ শুকিয়ে গেছে, গোলাপি ঠোঁটগুলো কেমন কালো বর্ণ ধারণ করেছে, বড় বড় চোখগুলো ছোট ছোট লাগছে। দেখে মনে হচ্ছে কতদিন ঠিক মতো খায়নি, ঘুমায়নি। ইশারা অবাক হয়ে যাচ্ছে তারিকুল মজুমদারের এই অবস্থা দেখে। মাত্র 2 দিনে এতটা খারাপ অবস্থা করেছে নিজের। সত্যি বলতে ইশারাও এই 2 দিন ভালো ছিল না। ইশারা দেখলো তারিকুল মজুমদার একটা টি-শার্ট আর ট্রাউজার পরা। এর মানে খবর পেতেই হয়তো ছুটে চলে এসেছে ইশারার কাছে। তারিকুল মজুমদার ঈশানের মাথায় হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বাইরে রাতুল আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে বসে পড়ো গুড বয়ের মতো, ওকে? কি মজা বাড়ি যাব রে। বলেই দৌড় দিয়ে বেরিয়ে গেল। তারিকুল মজুমদার 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ইশারার দিকে, আর ইশারা ভয়ে সালোয়ারের ওড়না পেঁচাচ্ছে প্রকাশ। ইশারার সামনে এসে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কেন এভাবে ছেড়ে চলে এলে ইশারা? ইশারা নিশ্চুপ, শুধু চোখের জল ফেলছে মাথা নিচু করে। আমি কি এতটা খারাপ ইশারা যে আমার সাথে থাকা যায় না? এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে চলে এলে। বলে দিতে পারতে আমায়, আমি নিজে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতাম। কিন্তু এখন তোমাকে শাস্তি পেতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস। তারিকুল মজুমদার ইশারাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল আর গাড়িতে বসিয়ে দিল, আর নিজেও গিয়ে সামনের সিটে বসে পড়ল। রাতুল থাকায় বেশি কিছু বলল না তারিকুল মজুমদার, কিন্তু মনে মনে রাগ অভিমান কষ্ট ঠিকই হচ্ছে। ইশারা ঈশানকেও নার্সিং হোমের থেকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে যায়। তারিকুল মজুমদার ইশারাকে কলেজে না পেয়ে নার্সিং হোমে গিয়েছিল। সেইখানে থেকে জানতে পারে ইশারা ঈশানকে নিয়ে চলে গেছে সামান্য সুস্থ হতেই। সঙ্গে তারিকুল মজুমদারের এত বুঝলো যে ইশারাকে কেউ কিডন্যাপ করেনি, ইশারা নিজের ইচ্ছায় গেছে। এখন তারিকুল মজুমদার এক টান মেরে কাজটা বার করে ফেললো, তাতে রক্ত বেরোনোর পরিমাণ আরও বেড়ে গেল। এরপর উঠে দাঁড়িয়ে লাথি মেরে সামনে সেন্টার টেবিলের কাজগুলো ভেঙে ফেলল, আর কাজটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তারিকুল মজুমদার ইশারার সামনে এসে চিৎকার করে বলে উঠল, ওয়াই ইশারা, ওয়াই? কেন করলে তুমি আমার সাথে এমন? কম তো ভালোবাসিনি আমি তোমায়। কতবার বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বলিনি? ইশারা নিশ্চুপ ভয়ে গুটিয়ে রয়েছে আর কাঁদছে। কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কাঁদছো কেন? অ্যান্সার মি ড্যাম ইট। ও, আমার কাছে ধরা পড়ে গেছো দেখে, আমার কাছে ফিরে আসতে হয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে। ভাবনি তাই না আবার আমার কাছে ফিরে আসতে হবে, এই জন্য কষ্ট হচ্ছে তোমার? তারিকুল মজুমদার শান্ত হয়ে গেল আর আস্তে করে গিয়ে ইশারার পায়ের সামনে ধপ করে 2 হাঁটু গেড়ে বসে পড়ল, আর ইশারার দিকে করুণ ও অসহায় চোখে তাকালে ইশারার বুকের ভেতরটা ধূপ করে উঠল। তারিকুল মজুমদার শান্ত গলায় বলল, আমি খুব খারাপ তাই না ইশারা? বদমেজাজি একটা ছেলে যে কিনা মারপিট করে লোককে খুন করে, একটা মাফিয়া ক্রিমিনাল আমি তাই না? খুব বিরক্ত তুমি আমার উপর, আমার রাগের উপর। ঠিক আছে, আর আমাকে তোমার সহ্য করতে হবে না। ইশারার মনটা কেমন জানি করে উঠল তারিকুল মজুমদারের এমন কথায়। তারিকুল মজুমদার উঠে দাঁড়িয়ে ইশারার সামনে এসে ওর কপালে একটা গভীরভাবে ভালোবাসার পরশ দিল আর বলল, এটা আমার ভালোবাসার হয়তো শেষ চিহ্ন। বলে সেন্টার টেবিলের ভাঙা কাছের টুকরোটা বাম হাতে নিয়ে ডান হাতের শিরা বরাবর এক পোজ দিল, আর গল গল করে রক্ত পড়তে লাগলো। ইশারা শকড হয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখের সামনের মুহূর্তে এমন কিছু হবে তা ভাবতেও পারেনি ইশারা। তারিকুল মজুমদার নিজের মুখে হাসির রেখা টেনে বলল, আর বিরক্তির কারণ হব না তোমার, কিন্তু জীবনে তোমার আর কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি আর বলতে পারল না, পড়ে গেল ধপ করে, পড়ে গেল মাটিতে। বাম হাতের ব্যান্ডেজ করা অজ্ঞান অবস্থায় তারিকুল মজুমদার বিছানায় শুয়ে রয়েছে।
আর ডক্টর চেক আপ করছে। দূরে দাঁড়িয়ে ইশারা বারবার চোখে জল মুছছে আর ডক্টরের পাশে রাতুল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। তারিকুল মজুমদার যখন হাতে শিরা কাছের টুকরো দিয়ে টান দিয়েছিল তখন গল গল করে রক্ত পড়তে শুরু করে। আর সেই রক্ত দেখে ইশারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কিন্তু তারিকুল মজুমদার যখন পড়ে যায় তখন ইশারার হুঁশ আসে আর ইশারা ছুটে তারিকুল মজুমদারের কাছে এগিয়ে যায় আর তারিকুল মজুমদারকে ধাক্কা দিতে থাকে। ইশারা তো কাউকে ডাকার মতো ক্ষমতা নেই। অনেক রক্ত বের হচ্ছে দেখে ইশারা সঙ্গে সঙ্গে একটা কাপড়ের টুকরো জোগাড় করে ক্ষতস্থান বেঁধে দেয় আর দৌড়ে নিচে চলে যায়। ভাগ্যবশত সেখানে রাতুলকে পেয়ে গেছে। রাতুলের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে আসে। তারিকুল মজুমদারকে এই অবস্থা দেখে রাতুল অবাক হয়ে যায়। তারিকুল মজুমদারের এই হাতের কাপড়টাও রক্তে ভিজে যাচ্ছে। রাতুল তাড়াতাড়ি তারিকুল মজুমদারকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আর বাড়ি থেকে তুলে নিয়ে আসে রীতিমতো। তারিকুল মজুমদারকে চেক করা শেষ হলে ডক্টর বলল ইশারাকে বলল, আপনি ওনার ওয়াইফ? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। কি করে হলো এই অবস্থা? অনেক রক্ত ঝরছে। ইশারা নিশ্চুপ রইল। বললেন না তো? অ্যাকচুয়ালি ডাক্তার ইশারা ভাবির কথা বলতে পারি না, তাই কিছু বলছে না। ডক্টর একটু অবাক হলো, কারণ এত বড় বিজনেসম্যানের ছেলে যার নিজেরও অনেক পয়সা, বাবার টাকা চলে না, তার স্ত্রী কথা বলতে পারে না। এসব চিন্তা বাদ দিয়ে ডক্টর বলল, ও আই এম সরি, আসলে পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু কাপড় বেঁধে দেওয়াই বাঁচলো, নাহলে হসপিটালে অ্যাডমিট করতে হতো ব্লাডের জন্য। উনি একটু উইক, এখন বেশি উত্তেজিত হতে দেবেন না, রেস্ট নিতে বলবেন, আর পেন হতে পারে, তাই এই কয়েকটা মেডিসিন লিখে দিলাম, এগুলো দিয়ে দিবেন। শিরা কাটেনি তো ডাক্তার? না, জাস্ট চোট পড়েছে আর কাঁচ দিয়ে কাটায় রক্তক্ষরণ বেশি হচ্ছে, কিন্তু আরেকটু গভীর হলেই শিরা কেটে যেত। জ্ঞান আরেকটু পরেই ফিরে আসবে। এই নিন, এগুলো টাইমে দিয়ে দিবেন। প্রেসক্রিপশন দিয়ে ডক্টর বলল, শিরা কাটিয়ে দিচ্ছি, আমাদের ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। রাতুল ডক্টরকে নিয়ে বেরিয়ে গেল। ইশারা আস্তে আস্তে তারিকুল মজুমদারের পাশে গিয়ে বসে চোখের জল ফেলতে থাকে আর তারিকুল মজুমদারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবে, আজ আমার জন্য আপনার এই অবস্থা তারিকুল মজুমদার। বিশ্বাস করুন, আমি চাইনি আপনাকে আঘাত করতে, চাইনি। আমি এই কয়েকদিন আপনার থেকে দূরে থেকেও আমি ভালো ছিলাম না। প্রত্যেক মুহূর্তে আপনার কথা মনে পড়তো আমার, আপনার যত্ন ভালোবাসা সব মনে পড়তো, কিন্তু আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস করুন। ইশারা চোখ বুজে কাঁদতে লাগলো। ইশারা যেহেতু তারিকুল মজুমদারের দিকে ঝুঁকেছিল, তাই ইশারার চোখের জলগুলো তারিকুল মজুমদারের গলায় পড়ছিল, চিবুকে পড়ছিল। আস্তে আস্তে সেই সময় তারিকুল মজুমদারের জ্ঞানও ফিরেছিল। তারিকুল মজুমদার যখন পুরোপুরি চোখ খুলে নিজের কাছে ইশারাকে দেখলো, তখন প্রথমে খুশি হলো, পরক্ষণে ইশারা চলে যাওয়ার কথা শুনে রাগটা জেঁকে বসলো। আর তারিকুল মজুমদার মুখ অন্য পাশে ফিরিয়ে বলল, চলে যাও আমার চোখের সামনে থেকে। তারিকুল মজুমদারের এই কথা ইশারা চোখ খুলল। তারিকুল মজুমদারের জ্ঞান ফিরেছে এই দেখে ইশারার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তারিকুল মজুমদারের এই কথাটা কানে গেল না সেই আনন্দে। তাই তারিকুল মজুমদারের মাথায় হাত দিতে গেলেই তারিকুল মজুমদার বাম হাত দিয়ে ইশারার হাতটা ধরে নেয় আর বলে, আমি তো বললাম আমার চোখের সামনে থেকে চলে যেতে, কথা কানে যায় না? আমি তো জানতাম আপনি কানে শুনতে পান। এমনভাবে কেন বলছেন তারিকুল? প্লিজ প্লিজ চলে যান আপনি আমার সামনে থেকে। আপনাকে দেখলেই আমার জীবনের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। আপনাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আপনি আমার সামনে থেকে যান, না হলে আমি আবার কিছু একটা করে বসবো। ইশারা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল দৌড়ে। আর তারিকুল মজুমদার বিছানায় মাথা ঠেকিয়ে নিজে নিজেই বলতে থাকলো, এত ভালোবাসলাম তোমাকে, তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন ইশারা? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? এখন থেকে তুমি যা চাইবে সেটাই হবে। আমি আর তোমার কাছে ভালোবাসার কথা বলবো না, কোনো অধিকারও খাটাবো না, কিন্তু আমি চাইলেও তোমাকে না ভালোবেসে থাকতে পারবো না, সেটা আমার পক্ষে অসম্ভব। তারিকুল মজুমদারের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে আর চোখের সামনে শুধু ইশারার মুখটা ভেসে উঠছে। সেই সময় দরজা নক করলো রাতুল।
তারিকুল ভাই আসবো? হুম হুম, আয়। আস্তে করে উঠে বসে চোখের জলটা মুছে নিল তারিকুল মজুমদার। এই নাও, খেয়ে নাও, এরপর ঔষধ খেতে হবে। আর এখন কেমন লাগছে? ঠিক আছে। আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না, নিয়ে যা প্লিজ। তারিকুল ভাই, নিজের রাগটা তুমি প্রথম নিজের ক্ষতি করে, আর এখন খাবারের উপর দেখাচ্ছ। এতে তো ক্ষতি তোমারই হবে, তাই না? আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে রে। শোন, আমি অন্য ঘরে যাচ্ছি। এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয় আর। বাঁচতে চাই ভালোভাবে, আমি শান্তি চাই একটু। বলেই তারিকুল মজুমদার আস্তে করে বিছানা থেকে নেমে গেল। যেহেতু হাত কেটেছে তাই হাঁটতে চলতে কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট শরীরটা দুর্বল তারিকুল মজুমদারের। তারিকুল মজুমদার দরজার থেকে বেরিয়ে যেতেই ওর বাম হাতের টান পড়ল। ইশারা দরজার বাইরে দাঁড়িয়েছিল, কারণ রাতুলকে দিয়ে খাবারটা ওই পাঠিয়েছে। তারিকুল মজুমদার পেছনে না ফিরেই ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল হাতটা আর বলল, আমি তো বললাম আমি একটু শান্তি চাই। বলেই তারিকুল মজুমদার সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, আর নূপুরের শব্দ আসতে লাগলো তারিকুল মজুমদারের কানে। এর মানে ইশারাও আসছে তারিকুল মজুমদারের পিছন পিছন। এদিকে তারিকুল মজুমদারের বাইরে দাঁড়িয়ে কথাগুলো রাতুল শুনতে পেয়েও বেরিয়ে আসে আর ওদের পেছনে আসতে থাকে। প্রথমে তারিকুল মজুমদার, তারপর ইশারা, আর ইশারার পরে রাতুল। তারিকুল মজুমদার একটা রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে গেলে ইশারা দরজাটা আটকাতে যায়, কিন্তু আটকাতে গিয়ে ইশারার আঙুলটা চাপা পড়ে যায়, আর ইশারা ছট করে সরিয়ে নিয়েও আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। এদিকে দরজাটাও বন্ধ করে দেয় তারিকুল মজুমদার। রাতুল সঙ্গে সঙ্গে এসে ইশারার হাতটা ধরে আর বলতে থাকে, আরে ভাবি, এটা কি করলেন? এভাবে কেউ হাত দেয় নাকি দরজায়? দেখুন তো, কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল। রাতুলের কথা শুনতে পেয়ে তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে দরজা খুলে ইশারার সামনে চলে আসে আর উত্তেজিত হয়ে পড়ে। কে বলেছিল দরজায় হাত দিতে? আমি বলেছিলাম একটা না একটা কিছু করে নিজের ক্ষতি করতেই হবে, তাই না? এই রাতুল, যা গিয়ে তুই ফার্স্ট এড বক্স নিয়ে আয়, রক্ত বের হচ্ছে তো। তারিকুল মজুমদার ইশারার আঙুলটা মুখে পুড়ে নিল রক্ত বন্ধ করার জন্য। তারিকুল ভাই, তুমি ভাবিকে এই ঘরে নিয়ে যাও, এইখানে ফার্স্ট এইড বক্সটা আছে। তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ইশারাকে ঘরে নিয়ে এসে সোফায় বসে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। সেটা নিয়ে এসে সোফায় বসে খুব যত্ন করে ইশারার হাতে মলম লাগিয়ে দিচ্ছে তারিকুল মজুমদার, আর ইশারা অবাক চোখে তারিকুল মজুমদারের দিকে তাকিয়ে রয়েছে। ব্যান্ডেজ হয়ে গেলে তারিকুল মজুমদার ইশারাকে কিছু বলতে যাবে, তখনই ইশারা এমন চাহনি দেখে তারিকুল মজুমদার কিছুটা ইতস্তত বোধ করে বলতে লাগলো, এইভাবে আমার জন্য নিজের ক্ষতি করে লাভ নেই। কেনই বা ক্ষতি করবেন নিজের? আমি তো কেউ হই না আপনার, তাই জন্যই তো বিরক্ত হয়ে ছেড়েছ। তারিকুল মজুমদার আর বলতে পারল না, তার আগে ইশারা তারিকুল মজুমদারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। ইশারাকে কাঁদছে তা তারিকুল মজুমদার নিজের জামার ভেজা অনুভব হওয়ায় বুঝতে পারছে। তারিকুল মজুমদার ইশারাকে দূরে সরাতে নিলে ইশারা আরও শক্ত করে তারিকুল মজুমদারকে জড়িয়ে ধরে। তারিকুল মজুমদারও নিজেকে আটকাতে পারে না আর ইশারাকে জড়িয়ে ধরে। তারিকুল মজুমদারও চোখ ছলছল করছে। তারিকুল মজুমদার ইশারার কান্না সহ্য করতে না পেরে দুহাত দিয়ে ইশারার মাথা তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারা প্রথমে অবাক হলেও পরে তারিকুল মজুমদারের এই ডাকে সাড়া দিচ্ছে। তারিকুল মজুমদার ইশারার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল, আর ইশারা তারিকুল মজুমদারের কাঁধে খামচে ধরে রেখেছে। দুজন সমান তালে তাল মেলাচ্ছে। আজ হয়তো এভাবেই ওদের দুজনের মিল হবে। বেশ কিছুক্ষণ পর তারিকুল মজুমদার ইশারা ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে শ্বাস নিতে থাকে। তারিকুল মজুমদারের এই গরম নিঃশ্বাস ইশারার গলা আর বুকে আছড়ে পড়ায় ইশারা কেঁপে কেঁপে উঠছে, আর তারিকুল মজুমদারকে শক্ত করে ধরে রেখেছে। তারিকুল মজুমদার ইশারার গলায় মুখ ডুবিয়ে বলতে লাগলো, এরপর থেকে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবার আগে তুমি আমাকে ছেড়ে গেলে আমার কি পরিণতি হবে সেটা ভাববে। তুমি একটা ছেলেকে যে তোমায় পাগলের মতো ভালোবাসে, তাকে পুরোপুরি শেষ করে দিচ্ছ চিরতরের মতো, তাকে মেরে। তারিকুল মজুমদারকে থামিয়ে দিল ইশারা ঠোঁটে আঙুল দিয়ে, কিন্তু ওরা এখনও একই অবস্থায় আছে। তারিকুল মজুমদার একটু হেসে ইশারার হাতে চুমু খেলো গভীরভাবে, আর আবারও কোমর জড়িয়ে গলায় নাক ঘষল।
তারিকুল মজুমদার আস্তে আস্তে ইশারার কানের কাছে গিয়ে বলল। আই লাভ ইউ জান। প্রতি উত্তরে ইশারা শুধু মুচকি হাসলো, যার অর্থ তারিকুল মজুমদার বুঝে গেছে। তারিকুল মজুমদার ইশারার উত্তর পেয়ে আবারও কানের কাছে গিয়ে বলল। আই নিড ইউ রাইট নাও। ঘোর লাগা কণ্ঠে কথাটা বলেই একটা আলতো করে চুমু দিল ইশারার কানের লতিতে তারিকুল মজুমদার। এবার ইশারা একটু বেশি লজ্জা পেল আর তারিকুল মজুমদারের বুকে মুখ গুজল। তারিকুল মজুমদার ইশারার কাঁধে চুমু দিয়ে আস্তে করে ইশারার সালোয়ারের ফিতেটা যেই না খুলতে যাবে সেই সময় কেউ দরজায় নক করলো আর ইশারা চট করে সরে গেল। আর তারিকুল মজুমদার তো বেজার চটে গেছে। ইশারার দিকে রাগী চোখে তাকাতে ইশারাকে এসেছে দেখতে বলল ইশারায়। দেখ দিল আমার সব রোম্যান্সের 12:24 বাজিয়ে। ভালো লাগে না চাই। ইশারা হাসতে লাগলো তারিকুল মজুমদারের কথায়। তারিকুল মজুমদার গিয়ে দরজাটা খুলল, কারণ রাতুল দরজাটা ভেজি দিয়ে গিয়েছিল। দরজা খুলে ওপারের ব্যক্তিকে দেখতেই তারিকুল মজুমদারের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে নিল। তারিকুল মজুমদারকে এভাবে দেখে ইশারা এগিয়ে গেল কে এসেছে দেখার জন্য। ব্যক্তিটিকে দেখে ইশারা তারিকুল মজুমদারের হাত চেপে ধরলো ভয়ে, আর কিছুটা আড়ালে চলে গেল তারিকুল মজুমদারের। তারিকুল মজুমদার ইশারার হাতে হাত রেখে লোকটির দিকে তাকিয়ে বলল। কেন এসেছেন এখানে? কি চাই? আমার তোমার সাথে কিছু কথা আছে তাই। আমার আপনার সাথে কোনো কথা নেই মিস্টার রাজীব মজুমদার। চলে যান এখান থেকে। নিজের বাবার সাথে এভাবে ব্যবহার করতে হয়? মানে না আমি আপনাকে বাবা, এটা আর কেউ না জানুক, আপনি খুব ভালোভাবেই জানেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তারিকুল মজুমদারের প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগে ইশারা তারিকুল মজুমদারকে টেনে নিয়ে এলো ভেতরে। আর ইশারা নিজেই তারিকুল মজুমদারের বাবা রাজীবের দিকে এগিয়ে গেল আর ভেতরে আসতে বলল। রাজীব ভেতরে আসতেই ইশারায় রাজীবের পা ছুঁয়ে সালাম করলো আর তারিকুল মজুমদার রেগে গিয়ে বলল। ইশারা, আমি তোমাকে ওনার পা ছুঁয়ে সালাম করতে বলিনি। যেখানে আমি ওনাকে বাবা মানি না সেখানে উনি তোমার শ্বশুর বাবাও হয় না, আর এত সম্মানও প্রয়োজন পড়ে না। আপনার মানা না মানাতে কিছু যায় আসে না। সত্য তো এটাই যে উনি আপনার জন্মদাতা, আপনার বাবা, আর সম্পর্কে আমার শ্বশুর বাবা। আপনি সম্মান না করলেও আমি সম্মান শ্রদ্ধা দুটোই করব। রাজীব ইশারার ইশারা করে কথা বলা কিছুই বুঝতে পারল না, তাই অবাক হয়ে তারিকুল মজুমদারের দিকে তাকালো। আর তারিকুল মজুমদার মাথা নিচু করে ইশারা কি বলল তা বলে দিল। কথাগুলো শুনে রাজীবের চোখে জল চলে এলো আর ইশারার মাথায় হাত রেখে বলল। দীর্ঘজীবী হও মা, সবসময় খুশি থাকো এই কামনা করি। কিন্তু তারেকুল ঠিকই বলেছে, আমি যে এত সম্মান ডিজার্ভ করি না। তোমার সাথে আমি যেটা করেছি তারপর তো নাই, তারপরেও তুমি যে আমাকে নিজের শ্বশুর বাবা মনে করছো, সম্মান দিয়েছো, এটাই অনেক। রাজীব ইশারার কাছে হাত জোর করে ইশারা রাজীবের হাত দুটো ধরে নিল আর ইশারা কিছু কথা বলতে লাগলো। রাজীব তো এর অর্থ বুঝতে না পারায় তারিকুল মজুমদারের দিকে তাকাতেই তারিকুল মজুমদার বলে দিল। ও বলতে চাইছে আপনি আমাদের গুরুজন, আপনি এইভাবে আমাদের সামনে নত কেন হবেন? ভুল মানুষ মাত্রই হয়, আর আমাদের ছোটদের উচিত তা ক্ষমা করে দেওয়া। অনেক সময় ছোটদের ভালো চাইতে গিয়ে বড়রা ভুল করে ফেলে, তা ছোটদের বোঝা উচিত আর ক্ষমা করে দেওয়া উচিত। শেষের কথাগুলো বলতে গিয়ে তারিকুল মজুমদারের চোখটা ছলছল করে উঠল আর তারিকুল মজুমদার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রাজীব নিজের চশমাটা খুলে চোখের জলটা মুছে নিল। তারিকুল মজুমদারকে উদ্দেশ্য করে বলল। তুই আমাকে কোনোদিন ক্ষমা করিস না রে বাবা, আমি যে অনেক বড় ক্ষতি করে বসেছিলাম তোর। রাজীবের কথায় তারিকুল মজুমদার রাজীবের দিকে তাকালো, তারপর ইশারার দিকে তাকিয়ে দেখলো ইশারা কেমন চুপসে গেছে। তাই তারিকুল মজুমদার কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। কি বলতে চাইছেন আপনি? ইশারা হুট করে তোকে ছেড়ে চলে যায়নি, আমি বাধ্য করেছিলাম ওকে ছেড়ে চলে যেতে। ও যখন কলেজে যাচ্ছিল তখন আমি ওর সামনে গাড়ি নিয়ে দাঁড়াই আর নিজের পরিচয় দিই। ওকে আমি নিজের অফিসে নিয়ে এসে বলি। ইশারা নিজের সাইড ব্যাগ থেকে একটা নোটবুক আর পেন বের করে ওটার মধ্যে লিখতে শুরু করলো।
রাজীব কিছু বলল না, কারণ রাজীব আগেই খবর পেয়েছে ইশারা বোবা, কথা বলতে পারে না, কিন্তু কানে শুনতে পায়। আর ইশারাকে এখানে কারণও এটাই। আপনি আমায় এসব কেন বলতেছেন? এই বিশাল অফিসটা দেখছো, এটা আমার অফিস, আর এরকম আরও 10টা অফিসের মালিক আমি। আর আমারও বর্তমানে আমার ছেলে তারেকুল মজুমদার হবে এই অফিস, আমার বাংলো, টাকা পয়সা, যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী। আমি জানি আমি আপনার ছেলের যোগ্য নই, আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নই। আর তাই জন্যই তো আমি আপনার ছেলেকে বলেছি আমি তাকে ভালোবাসি না। সে তো আমাকে জোর করে বিয়ে করে এনেছে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমার সাথে সারাটা জীবন কাটাতে চাই বলে। বলছি তার কারণ তুমি আমার একমাত্র ছেলের স্ত্রী, কিন্তু তোমার কোনো যোগ্যতা নেই আমার বাড়ির বৌমা হওয়ার। আছে কোনো যোগ্যতা? ইশারা কিছুটা চমকে রাজীবের দিকে তাকালো। কিছুক্ষণ আগে রাজীবের কথাগুলো শুনে এমনিতেই ইশারা চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে থাকে। আর এখন বলছে তারিকুল মজুমদারের থেকে দূরে সরে যেতে। না চাইতেও ইশারা তারিকুল মজুমদারকে ভালোবেসে ফেলেছে, পারেনি দূরে সরে থাকতে, পারেনি তারিকুল মজুমদারের ভালোবাসাকে উপেক্ষা করে নিজের মনের কথাগুলো দিয়ে মনকে বোঝাতে। ধরা দিতে হয়েছে, হার মানতে হয়েছে তারিকুল মজুমদারের ভালোবাসার কাছে। কিন্তু এখন কি করবে ইশারা, ভেবে পাচ্ছে না সে। হা হা হা, ভালোবাসা? আমার ছেলে তোমাকে ভালোবাসে? তোমার মতো একটা বোবা মেয়েকে এই রাজীব বোসের ছেলে ভালোবাসে বলতে চাইছো? হা হা হা, হাসালে আমায় তুমি। এইসব ভালোবাসা কিচ্ছু না, সব মোহ। তুমি বোবা হলেও তোমার সুন্দর, তাই হয়তো আমার ছেলে তোমার রূপে ভুলেছে। যাই হোক, এসব বাজে কথা রাখো আর কাজের কথা শোনো। আমি চাই তুমি আমার ছেলের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। আমি পারবো না। আপনার ছেলের কথাটা একবার ভাবুন, সে আমায় পাগলের মতো ভালোবাসে। আপনার ছেলে ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে যাবে, আপনি আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যাবেন যদি সে জানতে পারে। আমি চাই না আমার ছেলের জীবনে তোমার ছায়া পর্যন্ত থাকুক। আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার ভাইয়ের সব খরচও আমার। আমার কোনো টাকার দরকার নেই, কিন্তু আপনার ছেলের আমাকে আমার ভালোবাসার দরকার, আর আমার আপনার ছেলের ভালোবাসার। আমরা দুজনকে ভালোবাসি, তাই চাইলেও আপনি আমাদের আলাদা করতে পারবেন না। আপনার কথাই আমি রাজি, আমি দূরে সরে যাব আপনার ছেলের কাছ থেকে। জানি সে কষ্ট পাবে, সঙ্গে আমিও, কিন্তু আপনার ভুলটাও তো ভাঙা দরকার, তাই আমি রাজি। তারিকুল মজুমদার হাত মুঠ করে দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। পারলে এখনই যে সে সব কিছু তছনছ করে দেওয়ার শুধু ফুঁসছে তারিকুল মজুমদার। অনেক চেষ্টা করেও পারছে না নিজেকে শান্ত রাখতে। জানতে পারবে তারপরেই তো আমার ছেলে একদিন না একদিন ঠিক বুঝবে আমি ওর ভালোর জন্য করেছি। তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তোমার কি টাকা চাই? বুঝেছি, এই জন্যই রাজি হচ্ছ না, তাই না? ওকে, এই নাও ব্লাঙ্ক চেক, যত ইচ্ছে যত পারো তত অ্যামাউন্ট বসিয়ে নিও। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবেন না আপনি। ঘৃণা করি আমি আপনাকে। আজ এক্ষুনি আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন, আর কোনো দিন আপনার মুখও দেখতে চাই না আমি। ইশারা, তুমি একটাও কথা বলবে না, তোমাকে তো আমি পরে দেখে নিব।